সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটি শুধুমাত্র আমার সমমনা বন্ধুদের উদ্দেশ্যে বা আমাকে যারা সমমনা মনে করে তাদের উদ্দেশ্যে, সেই সাথে তাদের উদ্দেশ্যে যারা একটি অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখে। আমার বক্তব্য যারা দীর্ঘদিন ধরে শুনেছেন বা পড়েছেন তাদের কাছে আজকের কথাগুলো বা কথার প্যাটার্নগুলো সম্ভবত নতুন লাগবে না, কিন্তু আজকের ভিডিওটির উদ্দেশ্যটি নিঃসন্দেহে আমার চিরাচরিত চিন্তাধারার বাইরে। আর হ্যাঁ, রিডিং পড়ার একটা ইফেক্ট তো অবশ্যই নজরে পড়ছে মনে হয়। শুরুতেই তাদের সম্পর্কে বলি। গত 2.5 দিন ধরে দেশে যা হচ্ছে তার ফলে প্রায় বেশ কিছু সমমনা মানুষ আমাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করেছেন নিজেদের সম্পর্কে। এমনকি দেশ ত্যাগের প্রক্রিয়া নিয়েও আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। এটি আমাকে ভাবিয়ে তুলেছে এবং প্রভাবিত করেছে, কারণ আমি বরাবরই মানুষের জীবনের নিরাপত্তাকে সবার উপরে প্রাধান্য দেয়া মানুষ। এই বিষয়ে কিছু বলার আগে প্রাসঙ্গিক কিছু কথা বলতে চাই। আজকের ভিডিওটির উদ্দেশ্য সেই সকল মানুষকে কিছু কথা বলা, কারণ আমার মনে হচ্ছে এই কথাগুলো এই মুহূর্তে প্রয়োজনীয় হতে পারে তাদের অনেকের জন্য নানাভাবে, কিন্তু আমার বেলায় মানসিক সন্তুষ্টি ছাড়া আর কিছুর জন্যই নয়। যদিও এটি ভিডিও না বলে অডিও ভালোই ভালো। এই ভিডিওটি 2 ভাগে বিভক্ত। 1, তাদের সাহস যোগান দেয়া, আর 2, আমার ভূমিকা উল্লেখ করা। তবে এই ভিডিওতে চলমান আন্দোলনের সূচনা নিয়ে, যৌক্তিকতা নিয়ে, কেন অ্যাক্টিভ নই বা সামনের সারিতে নেই, এইসব নিয়ে বা অন্য কোনো কিছু নিয়েই আমি কিছু বলা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না মনে করায় ভবিষ্যতের জন্যই তুলে রাখছি। তবুও খুব বেশি আগ্রহী হলে কোটা সংস্কার বা বিরোধী যাই বলেন না কেন, এই আন্দোলনের শুরুতে জাহিদ সবুর ভাইয়ের আয়োজিত তার লাইভটির শেষ 2 ঘন্টা শুনে দেখতে পারেন। সবার আগে বলে রাখি, আমার এই ভিডিওটির উদ্দেশ্য কোনোভাবেই আগেই তো কইছিলাম এখন বোঝো ঠেলা এইসব বলা না। যদিও আমার জায়গায় যে কেউ হলে, এমনকি আপনাদের অনেকেই হলে তাই করতেন। একজন মানুষ যা প্রেডিক্ট করেছিল সেটাই হচ্ছে, সতর্ক করেছিল, সতর্কতা মানে নেই, তাই সেসবই হচ্ছে। এটি অনেকের কাছেই এইবার বুঝলি আমি কত সঠিক এরকম কিছু প্রমাণ করার সুবর্ণ সুযোগ, কিন্তু আমার কাছে সবসময় না, আর এরকম ভয়াবহ সময়ে কখনই না। আমি চাইলেই পারতাম এখন আপনাদের তাচ্ছিল্য করে হাসাহাসি করে উড়িয়ে দিতে, কিন্তু সেই চাওয়া আমার বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে না। তাই নিশ্চিত থাকুন, আমি কাউকেই তাচ্ছিল্য বা নিরুৎসাহিত করতে আসিনি, কারণ দেশের যে পরিস্থিতি সেটি নিয়ে এমন করার মতো মানুষ আমি না, এটা অনেকেই জানেন। আর মনে করিয়ে দিই, আমি কোনো সেলিব্রিটি না, উচ্চশিক্ষিত না, জ্ঞানী না, ভিআইপি বা গুরুত্বপূর্ণ কেউ না। তবে অনেক মানুষ আছে যারা আমার জন্য গুরুত্বপূর্ণ, বা কিছু মানুষ আছে যাদের কাছে আমি গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিও। তবে আগের মতোই এখনও আমি আমার অবস্থান কাউকে পরিষ্কার করার জন্য কখনই কোনো উদ্যোগ নিই না। আগের মতোই আমার নামে রটানো কলঙ্ক বা কালিমা মোছার জন্য নিজে অথবা গ্যাং বেঁধে ফেসবুক জিহাদে নামি না। আমাকে নিয়ে কে কী ভাবলো তা নিয়ে মাথা ঘামাই না। যারা আমার কাছে মূল্যবান তারা আমাকে বুঝলেই আমার জন্য এনাফ। আমি আগের মতোই সেই ছোট্ট পরিসরের মানুষ, আপনার পাশের বাসায় থাকা রহিম, রাম অথবা রবার্ট মিয়া। বাকি অন্য কেউ ভুল বুঝলেও তার জন্যই অপেক্ষা করি ভুল ভাঙার, না হলে নাই। এমনকি তার সাথে রেষারেষি হয়ে সম্পর্ক ছিন্ন হলেও। কিন্তু এই যেসব সমমনা মানুষের কথা উল্লেখ করলাম, তাদের সবার সাথে নিয়মিত বা ব্যক্তিগত যোগাযোগ না থাকার কারণেই, বিশেষ করে যাদের কাছে হয়তো আমি গুরুত্বপূর্ণ, তাদের অনেকের সাথে নানা ধরনের মিসকমিউনিকেশন হচ্ছে বা হবে। সেটি দূর তো হবে অন্তত, বা আলোচনার পরিবেশ তো তৈরি হবে অন্তত। এবারে প্রথম বিষয়ে অনেকেই জানলেও আমি সবার জন্য একটু পরিষ্কার ভাষায় বলতে চাই, যে আন্দোলন চলছিল বা চলছে সেটির সাথে নিঃশর্ত, নিঃস্বার্থ, প্রশ্নাতীত সমর্থন আমার নেই। ছিল বা আছে আংশিক সমর্থন, আর আংশিক সমর্থনের ক্ষেত্রে আমি সাধারণত সমালোচনা করি, যাতে আমি সেটির প্রতি পূর্ণ সমর্থন দেওয়ার মতো পর্যায়ে সেটিকে উন্নত করতে সাহায্য করতে পারি। আর আংশিক সমর্থন দেওয়ার কারণ কিন্তু আপনারাই, যাদের উদ্দেশ্যে এই ভিডিও। কারণ আপনাদের প্রতি আস্থা, আপনারা যে রাস্তায় নেমে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, আন্দোলন করছেন,
সেটি নিয়ে আমার কোনো দ্বিমত নেই। মনে করে দেখুন, আমি কখনোই কাউকে মুমিন বলিনি, ধর্মান্ধদের দালাল বলিনি, কট্টরপন্থীদের সহকর্মী বলিনি, জঙ্গিদের বি টিম অথবা হুজিবিয়ের দিয়ে টিম বলিনি আপনাদের কাউকে, কারণ আমি এমনটি মনেই করিনি কখনো। যদিও আমাকে অনেকেই দালাল বলেছেন, আরও অনেক কিছুই বলেছেন, ঠিক যেভাবে লীগাররা, বিশেষ করে বিকল্প দেখান লীগের নেতাকর্মীরা বলতো লীগের আমলে। দেখতে দেখতে অতীত হয়ে গেল। তো ওরা তো আমাকে জামাত শিবির বলতে পারতো না, তাই বলতো আমি কমিউনিস্ট। মজার ব্যাপার, এদিকে কমিউনিস্টরা বলতো আমি পুঁজিবাদের দালাল, আবার ওইদিকে পুঁজিবাদীরা বলতো তুই তো বাঙালি। কী একটা অবস্থা! তো আমি কিছুই মনে করিনি সেগুলো নিয়ে, কারণ আমি বোঝার চেষ্টা করি আপনাদের মাথায় কী চলছে। বেশ কিছু মানুষ যারা উদ্বেগ জানিয়েছেন নিরাপত্তা নিয়ে, তাদের উদ্বেগের কারণগুলো মোটা দাগে বলি, তাদের ভাষাতেই বলি, আপনারা বেশিরভাগই হয়তো জানেন ইতিমধ্যেই। যেমন, রক্ত দিল কারা আর সুবিধা নেয় কারা। আমরা এক দফা বলেছিলাম, কিন্তু দফা তো একটি ছিল না, সেটি ছিল প্রথম দফা। 15 দিনে স্বৈরাচার উচ্ছেদ করেছি, তোদেরও বিদায় করব। এইভাবে বললেও উল্টো সব দলের সবাই জেল হতে ছাড়া পাচ্ছে রাজনৈতিক পরিচয়ের জন্য, যাদের মধ্যে অনেকেই সন্দেহাতীতভাবে প্রমাণিত অপরাধী, এবং তারা আমাদের চাইতেও বেশি সংগঠিত হচ্ছে। গর্ত থেকে বের হয়ে আবার এই ছাত্রদল, ছাত্র শিবির কমিটি দিচ্ছে সব ক্যাম্পাসে। লীগের নাম মুছে যাচ্ছে, সব পালিয়ে বেড়াচ্ছে, আর পরের দিনই বিএনপি জামায়াত এই যে সমাবেশ করছে লীগের মতো করেই। যেই নেতাখেতা কালচার উচ্ছেদ করতে চাইলাম, সেই নেতাখেতারা প্রথম দিনই রাস্তায় নেমেছে মোটর বাইক আর গাড়ি নিয়ে, এমনকি হুমকি দিচ্ছে, উই আমার চিনোস, আমি টিকটিকি শরীফ। স্বৈরাচার মুক্ত দেশ চেয়েছি, কিন্তু এমন তো চাইনি যে দেশ আওয়ামী লীগ মুক্ত হবে, অথচ বিএনপি জামাত শিবির সবাই আগের মতোই খোলা হাওয়ায় পূর্ণ উদ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে। স্বাধীনতার কথা বললেও প্রথম দিনই মৌলবাদীরা ব্যক্তি স্বাধীনতা আর বাক স্বাধীনতা খর্বের হুমকি দিচ্ছে, এমনভাবে যেন আর কোনো বাধাই থাকলো না তাদের জন্য। কিশোর গ্যাং, ডাকাত আর অপরাধীরা যেন এক অভয়ারণ্য পেয়ে গেল। মূর্তি, ভাস্কর্য সব ভেঙে উল্লাস করছে, এবং সেগুলোর সমর্থনে ওয়াজ প্রচুর প্রচারিত হচ্ছে, যেখানে আপনাদের কেউই ভাস্কর্যের বিপক্ষে না, আর লীগের বিপক্ষে হলেও অনেকেই শেখ মুজিব বা মুক্তিযুদ্ধের বিপক্ষে নন। স্বাধীনতা চেয়েছি, কিন্তু এখন যা হচ্ছে তা চাইনি। জীবন বাঁচাতে দেশ ছেড়ে চলে যাওয়ার হিড়িক লেগেছে সংখ্যালঘুদের। এই স্বাধীনতা কি চেয়েছিলাম, যেখানে আমার প্রতিবেশীরা নিরাপদ না? আক্রান্ত মানুষগুলোকে ধৈর্য ধরুন বলে 2-4টা মন্দির পাহারা দেওয়ার ছবি আপলোড দিয়ে হ্যাশট্যাগ দিয়ে হিন্দুরা এই দেশে সব নিরাপদ, এরকম প্রতিষ্ঠা করতে চাইছে বেশিরভাগ মানুষই। সব বিপ্লবেই পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়, কিছু অরাজকতা হয়, এইসব বলে আক্রান্ত মানুষগুলোকে পাশে আছি বলেই খাল্লাস। আমরা তো সমর্থন করি না, বিচার হবে, যারাই করুক বিচার হবে। এইগুলো আসলে সব আওয়ামী লীগ ছাত্রলীগ করছে, শেষ কামড় দিচ্ছে। প্রমাণ ওই যে বেনামি ভাইয়ের ইনবক্স। ঠিক যেভাবে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালালেও দায়ভার এড়িয়ে যেত লিগাররা, বা আল্লাহু আকবার স্লোগান দিয়ে হামলা চালালেও দায় এড়িয়ে যায় মুসলমানরা, সেম। মেয়েদের পোশাক নিয়ে শাসন শুরু হয়ে গেছে। পোশাক এমন কেন? হিজাব কই? এই স্বাধীনতা কি চেয়েছিলাম, যেখানে আমার বোনরা রাস্তায় নেমে ইফটিজিং, স্লাট শেমিং, পোশাক এমন কেন, এমনকি শারীরিক যৌন আক্রমণের শিকার হবে? এমন দেশ তো চাইনি, যেখানে মেয়েদেরকে বলতে হবে একা বাইর হইও না, কাউকে সাথে নিয়ে বাইর হইও, আর সন্ধ্যার পরে বাইর হইও না খুব প্রয়োজন না থাকলে। যে খুন লুটপাটের বিরোধিতা করতে গিয়ে গুলি খেলাম, সেই খুন লুটপাট দিয়েই যদি শুরু হয় স্বাধীন দেশ, তাহলে এই কেমন স্বাধীনতা? ওরা যা করেছে আমরা তো তাই করছি ওদের সাথে, এমনকি নৃশংসভাবে পিটিয়ে পুড়িয়ে কুপিয়ে মারছি। অনলাইনে আবারও নিজেদের দুঃখে স্যাড আর অন্যের দুঃখে হাহা রিয়াক্ট। আওয়ামী লীগ বা পুলিশকে আক্রমণের ভিডিও হলে লাভ রিয়াক্ট এবং উচিত শিক্ষা হয়েছে এইসব বলে আবার নিজেদের কেউ হলে কান্নাকাটি। আমরা যতই বড় কথা বলি, আমরা তো সর্বোচ্চ 5-10% অথবা সর্বোচ্চ 20%, কিন্তু বাকি তো সবাই আনসিভিলাইজড। স্বাধীনতা পেলেও সভ্যতা তো তারা পায়নি এক রাতেই। আমরা কি সবাই মিলে এই মুক্ত স্বাধীন দেশের নামে আসলে লীগ বাদ দিয়ে বাকি সব অপরাধীদের জন্য মুক্ত স্বাধীন খোলা ময়দান করে দিলাম?
যাই হোক, এরকম আরও অনেক কিছুই ঘটছে। দেশের মানুষ আতঙ্কে আছে, যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। সবচাইতে বড় সমস্যা হচ্ছে এখন সবাই হয় পক্ষে না হয় বিপক্ষে। এগুলো নিয়ে ক্রিটিক্যাল কিছু বললেই ভয় হচ্ছে যে আওয়ামী লীগের দালাল ট্যাগ দেয় কিনা, কারণ তাহলে তো আক্রমণ জায়েজ হয়ে যাবে। ইতোমধ্যেই ভুল বোঝাবুঝিতে আওয়ামী লীগ বলে ট্যাগ দিয়ে বা আত্মীয় লীগার ছিল জন্য আন্দোলনকারীদের বাড়িতে পর্যন্ত, এমনকি পরিবারের উপরে হামলা হয়েছে, খুনও হয়েছে। সবচাইতে নৃশংস ছিল আবু সাইদের খুনি, এবারে পুলিশ, এইগুলা বলে একজনকে ট্যাগ দিয়ে নৃশংসভাবে মেরে উল্লাস করাটা, যেই ব্যক্তি কিনা নিজেই আন্দোলনকারী ছিল, মানে এতদিন ধরে সে আন্দোলন করলো, আজকে তাকেই মেরে আবু সাইদের খুনি বানায় দিল। এরকম পরিস্থিতিতে অনেকেই মনোবল হারিয়ে ফেলেছেন, ভাবছেন গণতান্ত্রিক পদ্ধতিতে যদি লীগ বাদে বাকি এরা সবাই থাকতে পারে তাহলে তো সিস্টেম চেঞ্জ হবে না, শুধু ব্যক্তিরা চেঞ্জ হবে, তাহলে বিপদ ডেকে আনলাম কিনা। সেই জন্যই বলতে চাই, আপনাদের উদ্দেশ্য তো এগুলো ছিল না, আপনি কেন সেজন্য হতাশ হবেন? হ্যাঁ, দায়ভার আপনাদের উপরেও বর্তায়, আর আন্দোলন যারা লিড দিচ্ছে সম্পূর্ণ দায়ভার তাদের উপরে বর্তায়, কিন্তু আপনারা তো নিয়ন্ত্রণ করতে পারবেন না। পুড়ে মরার পর্যন্ত চান্স আছে যেখানে, সেখানে নিয়ন্ত্রণ করতে যাওয়াও কি ঠিক হবে? হামলা ঠেকা দিয়ে গিয়ে আক্রমণের শিকার হয়েছে অনেকেই। এমনকি একটি বিষয় এখনও অজানা, এই যে বহু আওয়ামী লীগারদের প্রপার্টিতে আগুন দেওয়ার পরে দেখা যায় সেখানে ছাত্রদেরও মরদেহ, তাহলে ওরা কি বাধা দিতে চেয়েছিল জন্য তাদেরকে দালাল ট্যাগ দিয়ে মেরে আগুন দিচ্ছে, নাকি ওরাও লুটপাট করতে গিয়ে আটকা পড়ে মরছে? দুটোই তো খারাপ খবর। তাই সবার জন্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, কমিউনিস্ট, যে কেউ হোক, সবার বেঁচে থাকার অধিকার আছে। অপরাধ করলে অপরাধীরা যাতে শাস্তি পায়, আর নিরপরাধরা বা জেনারেলাইজেশনের কারণে কেউ যেন আক্রান্ত না হয় সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অ্যাক্টিভলি করতে হবে এটি, সরাসরি মাঠ পর্যায়ে সারা দেশে। আপনি উপকার করতে চেয়েছিলেন, এটি তো সত্য, তাই উপকার করতে গিয়ে যদি ক্ষতি হয়েও থাকে, উপকারের চেষ্টা অব্যাহত রাখুন। আমরা সমর্থন করি না বা আমরা চাইনি এসব বলে চুপ থাকবেন না। অগ্রিম প্রতিরোধ করার প্র্যাকটিক্যাল প্রচেষ্টা করতে হবে। এরা তো জিনভূত না, এরা তারাই যাদের জন্য দেশ স্বাধীন করেছেন। তাদের প্রতিরোধ করুন, আর সম্ভব হলে তাদের বদলে ফেলার চেষ্টা করুন। আপনাদের অনেকের এমন সন্দেহ হওয়াও অবাস্তব কিছু না যে আবার আন্দোলনের জন্য রাস্তায় ডাকলে এরা সবাই আগের মতো আসবে তো, কারণ তারা অনেকেই তো শুধু হাসিনা হটাও দেশ বাঁচাও এই এক দফা দাবির সাথে একমত ছিল জন্য রাস্তায় নেমেছিল, যাদের অনেকেই অন্য দলের সক্রিয় সদস্য। বাকি যে দাবি দেশ পুনর্গঠন, সেগুলোর বেলায় এরা কয়জন আসবে রাস্তায় বা সহমত জানাবে? আপনাদের দাবি হচ্ছে আমরা আওয়ামী লীগ চাই না, ওরাও একমত, কিন্তু আপনাদের দাবির বাকি অংশ তো হলো আমরা বিএনপি জামাত চাই না, ওরা কি তাতে একমত হবে? না হলে তখন কি করব? এই মুহূর্তে তো প্রত্যেকেই স্বপ্ন দেখছে এমপি মন্ত্রী হবার। গণতান্ত্রিক পদ্ধতির একটি অতি প্রাচীন সমালোচনা এবং নেতিবাচক দিক হলো এটি সংখ্যাগরিষ্ঠের তন্ত্র। সংখ্যালঘুরা বড়জোর সেখানে নিরাপত্তা পাওয়ার দাবিদার, কিন্তু এটি কাটিয়ে উঠতেই অনেক সময় কিছু পদক্ষেপের দরকার পড়ে, যার মধ্যে সবচাইতে জরুরি হচ্ছে সংবিধান আর আইন প্রণয়ন, যা গণতন্ত্রকে এই দুর্বলতা থেকে নিরাপদ রাখবে। অর্থাৎ কেউ বিপুল ভোটে ক্ষমতায় আসলেও মৌলিক বহু ধরনের পরিবর্তন তারা করতে পারবে না সংখ্যালঘুসহ দেশের 100% জনসংখ্যার সমর্থন ছাড়া। ওই জেনারেল আলাদিনের মতো আবার ওয়াদিয়া হতে বাকিদের এক্সিকিউট করে না, কিন্তু সেটি কিন্তু আপনারাই করতে পারেন পরিকল্পনা করে। আপনাদের প্রতি সেই আস্থা আছে জন্যই আমি আর নিজে থেকে আইডিয়া দিতে গেলাম না। বিকল্প তৈরি হবার সুযোগ না দিয়ে বিকল্পহীন যে অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থায় বিকল্প তৈরি করে নিতে হবে। সময় লাগলেও সূচনা করতে হবে। সেই সূচনা কিন্তু অনেকেই করেছেন বহু আগেই। অনেকেই অধিকারের জন্য বহু আগে থেকেই শাহবাগে রেগুলার গিয়ে পুলিশের মার খেত। মনে করে দেখুন, এখন যদিও সবাই লাল প্রোফাইল ফটো আর হাসিনারে গালি দিয়ে নিজেকে আন্দোলনের সমর্থনকারী প্রমাণ করতে চাইছে, তাই এটিকেই একমাত্র ফিল্টার হিসেবে ব্যবহার করার নির্বুদ্ধিতা। ঠিক যেভাবে লীগের আমলে মুজিবের ছবি আর প্রিয় নেতাদের সাথে ছবি প্রোফাইলে দিয়ে সবাই লীগার সাজতে চাইতো। মনে রাখবেন, আপনাদের চাওয়াগুলো সব মোটেও সম্পূর্ণ নতুন কিছু না। দীর্ঘদিন ধরে অনেকেই অনেক কিছুই চেয়েছে কিন্তু পারেনি সফল হতে। আপনারা তো চেষ্টা করতেই পারেন, তাই না?
চেষ্টা করলে সফল হবার বা ব্যর্থ হবার সম্ভাবনা থাকে। যদিও একটি সফলতা তো ইতোমধ্যেই আপনাদের ঘরেই, কিন্তু চেষ্টা করা বাদ দিলে তো ব্যর্থ হওয়ার সম্ভাবনা শতভাগ হয়ে গেল আর সাফল্যের সম্ভাবনা শূন্য হয়ে গেল। ঐক্য যেহেতু গড়েছেন, সেই ঐক্যের মধ্যে ভিন্ন মত নিয়ে কিভাবে ঐক্যে থাকতে হয় সেই চর্চা না হয় শুরু করে দিন নিজেদের দিয়েই। তাহলে আর ওরা স্বৈরাচার নিপাত যাক ছাড়া বাকি দাবিতে একমত কিনা সেই চিন্তা থাকলোই না। এবারে দ্বিতীয় বিষয়ে আসি। এখানে আমি কি ভূমিকা পালন করেছি, করছি বা করব। মনে করে দেখুন তো, আমি সব সময় নিজেকে বলেছি ভীতু। আমি সাহসী না, বিপ্লবী বিদ্রোহী না। আমি জীবনকে ভালোবাসি আর মৃত্যুকে ভয় পাই, কারণ আমার মনে হয় আমার অনেক কাজ এখনও বাকি। আমি তৈরি না, আমি এখনও ওই রকম সাহসী হয়ে উঠতে পারিনি। তাই কখনোই মুক্ত চিন্তার জিহাদে অংশ নিইনি, কখনোই বড় বড় কথা বলিনি। সব সময় আমি ভীত ছিলাম সরকারের আর মৌলবাদীদের মামলা হামলার। এখন একটি ভয় কমলেও বাকি ভয় থেকেই গেছে আমার জন্য। আপনারা খুশি হলেও আমি তো নিশ্চিত হতে পারিনি হাসিনা গ্যাসের জন্য সব সমাধান হয়ে গেছে ভেবে। আমি বহু তাচ্ছিল্যের শিকার হয়েছি, এখনও হচ্ছি এই সাহসী নই বলির জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে দিন শেষে আমার অবস্থায় সবাইকেই পড়তে হয়। সবাই দিন শেষে ভীতু। কেউ দেশের বাইরে পালিয়ে বড় বড় কথা বলে, কেউ আবার দেশে থাকে জন্য হিসেব করে কথা বলে বা নিজেকে বাকিদের সাথে মিলেমিশে থাকার উপযোগী করে নেয়। তাহলে তাচ্ছিল্যটা কাকে করা হলো? আমি আমার সেই পজিশন অপরিবর্তিত রাখতে চাই। মাতুব্বর আজাদ অভিজিৎ ভীতুই থাকুক, আড়ালেই থাকুক, তবু বেঁচে থাকুক। আর সেই নামের আড়ালে থাকা ব্যক্তি আপনার পাশেই দাঁড়িয়ে আছে কি না সেটি না হয় আপনার কাছে আগের মতোই অজানা থাকুক। তবে কখনো যদি নিজেকে সুস্পষ্ট ভিন্ন মত, দল, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ পরিচয়, সামাজিক মর্যাদা, শিক্ষাগত যোগ্যতা বা ভিন্ন যে কোনো কিছুর অধিকারী হয়েও কারো কাছে শর্তহীনভাবে নিরাপদ মনে হয়, একই সাথে প্রচণ্ড সহানুভূতিশীল, অনুভূতিশীল ও প্রতিক্রিয়াশীল মনে হয়, তাহলে আপনার পাশে থাকা ব্যক্তিটি আমি কিনা সেটিও অজানাই থাকুক আগের মতোই। বিপদে না পড়ার সেই সীমানা বহু আগেই অতিক্রম করে ফেলেছি, কারণ আমি জানতাম সেই সীমানা কখনোই নির্দিষ্ট ছিল না, হবেও না। কার অনুভূতি কী কারণে দাঁড়িয়ে যায় বলা মুশকিল, আর আল্লাহ ভগবানের বিচারের উপরে বিশ্বাস খুব একটা নাই তাদের। তার সেই বিচার নিজেই করতে চায়, এটা বলে না যে আল্লাহ ভগবানের বিচার আল্লাহ ভগবানই করবে। তাই মাতুব্বর আজাদ অভিজিৎকে দেখে অন্য কেউ বিপদে পড়ুক বা পস্তাক, এটি আমি চাই না। আমি কোনো ধরনের ব্যাড এক্সাম্পল সেট করতে চাই না। আর ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগতই রাখবো আগের মতো। আমি আগের মতোই রক্ত দিয়ে এমন কিছু অর্জন করতে ইচ্ছুক নই যার সম্পর্কে আমি পুরোপুরি নিশ্চিত নই এবং যার সুফল বিরোধীরাও ভোগ করতে পারে। আমি শত্রুর শত্রু বলেই বন্ধু বলে বিবেচনা করার পক্ষে নই, তাই তাদের সাথে দাঁড়িয়ে আমরা বলার মতো কনফিডেন্ট নই। এই যে দেখুন পাহারা দিতে হচ্ছে, কাদের থেকে পাহারা দিতে হচ্ছে? যাদের জন্যেও স্বাধীনতা আনতে জীবন দিয়েছেন আপনারা। তবু আবারও বলছি, হাল ছাড়বেন না। এটি অসাধারণ যে আপনারা চেষ্টা করছেন আপনাদের পন্থায়। আর সর্বোপরি আমি ব্যক্তি পর্যায় থেকে পরিবর্তনের সূচনায় বিশ্বাসী। মনে করে দেখুন, সেই কারণে সবসময় বলে এসেছি আমি প্রভাবিত করতে চাই ব্যক্তি পর্যায়ে, পরিবর্তন করতে চাই ব্যক্তিদের। কোয়ান্টিটির বদলে কোয়ালিটিতে বিশ্বাসী। তখন কোয়ালিটির পাশাপাশি কোয়ান্টিটি বাড়তে বাধ্য, কারণ আমার দ্বারা প্রভাবিত একজন মানুষ, তার কাছে অন্য বা ভিন্ন সকলই নিরাপদ। সে নাস্তিক আস্তিক যে কোনো কিছুই হতে পারে। আমি কখনোই বলিনি যে এসো হে নবীন দলে দলে মুক্ত চিন্তার পতাকা তলে, অথবা নাস্তিকতার পতাকা তলে। বা কেউ যদি জিজ্ঞাসা করে তার সিদ্ধান্ত কী নেওয়া উচিত, আমি কখনোই উত্তর দিই না, যাতে সে নিজেই সচেতন হয়, জ্ঞান আহরণ করে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। এমন একটি সচেতন ও নিরাপদ মানুষে ভরা সমাজে যে কেউ তাদের প্রতিনিধি হোক, তাতে তাদের চাওয়ার প্রতিফলনে ভিন্নতা আসবে না, যদিও সেই প্রতিনিধির ব্যক্তিগত চাওয়া ভিন্ন হয়। তখন কারো পক্ষে মসজিদ মন্দির বা যা খাইতে চায় তাই জনগণকে খাইয়ে ভোট আদায় করা সম্ভব হবে না। সেই লক্ষ্যেই কাজ করার জন্য আমি আমার এই মাতুব্বর আজাদ অভিজিৎ পরিচয় ধারণ করেছি। আজ এই নাম আছে, কাল বেঁচে থাকলে বা এই নাম ভালো না লাগলে ভিন্ন নাম নেব। আমি যেমন কোনো ধরনের সুবিধা বা অ্যাটেনশন পেতে অথবা
লাভবান হতে আসিনি, তেমন আমি ক্ষতির সম্মুখীন হতেও আসিনি। আমার লক্ষ্য পূরণের জন্য আপনার পথের সাথে মেলার প্রয়োজনীয়তা কখনোই অনুভব করিনি। আমি আমার পুরনো চেনা রাস্তাতেই চলতে থাকব। কখনো বিশ্রাম নেব, কখনো ধীরে, কখনো দ্রুত চলব, পিছিয়ে বা এগিয়ে যাব আমার মতো করেই। এমনকি পথ চলা শিখতে থাকব। আপনি আপনার পথে, আমি আমার পথে চলতে চলতে কখনো এভাবে দেখা হয়েও যেতে পারে। সেজন্যই এই কথাগুলো বলতে একটু যাত্রা বিরতি নিলাম। আপনাদের প্রয়োজনে আবারও এভাবে পথিমধ্যে আপনাদের সাথে আলোচনার আগ্রহ আগের মতো করেই প্রকাশ করলাম। পরিশেষে একটি বিষয় উল্লেখ করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি যে আপনারা যে জনগণের সাথে পরিবর্তনকামী জনতা হিসেবে একত্রিত হয়েছেন, তারা হয়তো আপনাদের সম্পর্কে নানা রকমের ধারণা রাখে এবং তাদের সাথে একত্রিত থাকা আপনাদের জরুরি বিধায় অনেক কিছুই আপনারা অনেক প্র্যাগম্যাটিকভাবে হ্যান্ডেল করবেন। আমার মতো নাস্তিকের কারণে আপনাদের প্রচেষ্টা ব্যর্থ হোক বা আপনি বিপদে পড়েন, সেটি আমি চাই না। তাই আমি আপনাদের সুবিধার্থে আপনাদের মাঝে নাক না গলাতেও রাজি আছি, যদি আপনারা চান আর কি। বেশ কিছু মানুষকে বলতে দেখেছি যে আমার মতন মানুষ তাদের পথের কাঁটা। আপনারা ভাই ভাই আর আমি মাঝখানে চবর্গীয় ভাই। আমি আপনাদের নিরাপত্তা বিঘ্নের কারণ হব কি না আপনারা অনেকেই সন্দিহান। আমি সেটি হতে চাই না। আমি আপনাদের নিরাপত্তাকে আবারও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলতে চাই, আপনাদের নিরাপত্তার স্বার্থে আমি আপনাদের প্রচেষ্টা থেকে সম্পূর্ণ নিরাপদ দূরত্বে অবস্থান করতে রাজি আছি, এমনকি বিদায় নিতেও রাজি আছি। অথবা আপনারা চাইলে আরও পাশে থাকতে, কাছে থাকতে রাজি আছি, তবে আমার সেই চিরচেনা পথে। তবুও আমি চাই আপনারা সাবধানে থাকুন, প্র্যাগম্যাটিক থাকুন আর সফল হন। সাফল্য এক ধাপেই অর্জিত না হলেও এগিয়ে যান। আপনার মনোযোগ আর মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল।